সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয়, মুক্ত আমেরিকার সব জানালা কি বন্ধ হয়ে যাবে? আর এ নিয়ে আমাদের সাথে আলোচনায় উপস্থিত হয়েছেন হুমায়ুন কবির, মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত, ডক্টর আমেনা মহসিন, অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং মঞ্জুরুল ইসলাম, প্রধান সম্পাদক, ডিবিসি নিউজ। প্রিয় দর্শক, আপনাদের বলে দিয়ে আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় যোগ দিতে পারবেন। এজন্য আমাদের ফোন করতে হবে, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। দেশে স্থানীয় সরকার পদে নির্বাচন করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। নাগরিকত্ব আইন 2016-র খসড়া সংশোধন নিয়ে আলোচনায় জানালেন আইনমন্ত্রী। প্রবাসীদের সাধুবাদ। প্লট জালিয়াতি মামলায় রাজুকের সাবেক চেয়ারম্যান ও পার্টেক্স গ্রুপ চেয়ারম্যানের ছেলে গ্রেফতার, জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক থেকে যুব সমাজকে রক্ষায় প্রচারণা চালাতে হবে ইমাম ওলামাদের, বাড়াতে হবে সচেতনতা, ইমাম সম্মেলনে প্রধানমন্ত্রী। অসুস্থতার কারণ দেখিয়ে বকশীবাজারের আদালতে যাননি বেগম জিয়া, আইনজীবীদের করা সময় আবেদন মঞ্জুর, আত্মপক্ষ সমর্থনের পরবর্তী তারিখ 16 ফেব্রুয়ারি। এবং হায়দ্রাবাদে বহুল প্রতীক্ষিত টেস্টের প্রথম দিন শেষে ভালো অবস্থানে আছে ভারত। মুরালির পর অধিনায়ক কোহলির সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে স্বাগতিকরা। আমরা এবার চলে আসব আমাদের আজকের আলোচনায়। আমরা জানি যে অভিবাসীর দেশ আমেরিকা। আমেরিকার যে আদিবাসী, যাদের বলা হয় রেড ইন্ডিয়ান, তাদেরকে বলা যেতে পারে খুবই কোণঠাসা করে ব্রিটিশরা প্রথম আমেরিকায় রাজত্ব গড়ে তোলে এবং তারপর নানা দেশ থেকে অভিবাসী গিয়েছে আমেরিকায়। অভিবাসীরাই গড়ে তুলেছে দেশটি এবং প্রচুর, তখন কিন্তু আফ্রিকার থেকেও প্রচুর লোক তারা নিয়ে আসছিল কৃতদাস হিসেবে, যাদের শ্রমে ঘামে আমেরিকার অর্থনীতি গড়ে উঠেছে এবং আজকে আমেরিকা বলা হয় যে পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতির দেশ এবং সবচেয়ে শক্তিধর দেশ। তো সেই আমেরিকায় যখন ডোনাল্ড ট্রাম্প আসলেন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে কয়েকদিন আগে, তিনি যেটা করলেন, সব দরজা জানালা মনে বন্ধ করে দিচ্ছেন। ইতিমধ্যেই 7টি মুসলিম দেশের নাগরিকদের ভিসা প্রদান বন্ধ করা হয়েছে, যদিও সেটা আদালতের রায়ে স্থগিতাদেশ আছে এবং চূড়ান্ত রায় মনে হয় আজকেই হয়তো হবে, আদালত দেবেন, আপিল আদালত। তো এই একটা অবস্থায় তারপরে মেক্সিকোর সাথে দেয়াল তৈরি ইত্যাদি ইত্যাদি নানা কারণে এখন যেটা মনে হচ্ছে যে আমেরিকা তার নিজস্ব যে বৈশিষ্ট্য, যে চরিত্র, সেটা হারাতে বসছে। আমি প্রথমে আসছি হুমায়ুন কবির আপনার কাছে, আপনি কি বলবেন এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছেন তেমন একটা ধারণা তো আমরা পাচ্ছি এবং যে ঘটনাগুলো আপনি বললেন, ডোনাল্ড ট্রাম্পের অভিবাসীদের নিয়ে তার যে প্রাথমিক সিদ্ধান্ত, মেক্সিকোর বিরুদ্ধে দেয়াল তোলা, অন্তর্মুখী ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অন্তর্মুখী নীতি চালু করবার প্রচেষ্টা, এই সবগুলোই কিন্তু ইঙ্গিত করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এক ধরনের অন্তর্মুখিতার দিকে যাচ্ছে। এবং এটা খুব যে নতুন জিনিস তা কিন্তু নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের একদিকে আমরা বহির্মুখিতাও দেখেছি, গত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা চিনি, এটাকে বলতে পারি যে এটা বিশ্বময় মার্কিন যুক্তরাষ্ট্র বা বিশ্বমুখী মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু আমরা যদি প্রথম বিশ্বযুদ্ধের সমসাময়িক অবস্থায় দেখি, তাহলে কিন্তু আমরা এক অন্তর্মুখী মার্কিন যুক্তরাষ্ট্রকে খুঁজে পাব। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উইলসনের নেতৃত্বেই কিন্তু আপনার লিগ অব নেশনস তৈরি হয়েছিল, তার মতের ভিত্তিতে বা তার ধারণার ভিত্তিতে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সেই লিগ অব নেশনসে যোগ দিতে পারেনি, কারণ দেশের অভ্যন্তরে এমন একটা অবস্থা ছিল যে প্রতিকূলতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এই লিগ অব নেশনসে যোগ দেয়নি। এবং বলা হয়ে থাকে, সত্য মিথ্যা যাচ্ছি না, কিন্তু বলা হয়ে থাকে যে লিগ অব নেশন সফল না হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে ছিল না সদস্য হিসেবে। কাজেই এই যে বিষয়গুলো আমরা দেখছি, এটা
মার্কিন যুক্তরাষ্ট্রের এই দোদল্যমনতা, অন্তর্মুখিতা এবং বহির্মুখিতা দুটোই কিন্তু তার ইতিহাসের মধ্যেই আছে। এবং এই যে বিদেশিদের বিরুদ্ধে আপনি যেমন যে বিষয়টা দিয়ে শুরু করলেন, যে অভিবাসীদের দেশ, কিন্তু অভিবাসীদের বিরুদ্ধেই তারা এখন আইন করার চেষ্টা করছে, তাদেরকে আটকাবার জন্য ভিসা পদ্ধতি কড়াকড়ি করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও কিন্তু অনেক জাপানিদেরকে নিয়ে এই ধরনের ঘটনা ঘটেছিল। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেনি আগে, সেটা বলা যাবে না। তবে সমসাময়িক কালের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে এসে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, এটা অনেকের কাছেই বড় ধরনের একটা বৈপরীত্য বলতে পারেন। এবং তার আরো একটা প্রেক্ষাপট যেটা হচ্ছে যে আমরা একটা বিশ্বায়িত পৃথিবীতে বাস করছি। গত 30 বছর বা 35 বছর যদি আমরা দেখি, যখন বিশ্বায়ন প্রক্রিয়াটা, বর্তমান বিশ্বায়ন প্রক্রিয়া শুরু হয়েছিল, তখন এটাকে কিন্তু আমরা মজা করে আমেরিকানাইজেশন বলতাম। কিন্তু আজকে দেখেন আপনি, সেই মার্কিন যুক্তরাষ্ট্রই সেই প্রক্রিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প যখন বলছেন যে তিনি নাফটাকে রিনেগোশিয়েট করতে চাচ্ছেন, তার অর্থ হচ্ছে তার পেছনে যে মোটিভেশনটা বা তার যে উদ্দেশ্যটা, সেটা হচ্ছে যে তার ধারণা যে মার্কিন যুক্তরাষ্ট্র এই নাফটা চুক্তি থেকে লাভবান হচ্ছে না, অন্যরা লাভবান হচ্ছে, কাজে আমাকে রিনেগোশিয়েট করতে হবে, আমার লাভটা আমাকে নিশ্চিত করতে হবে। আসলে সকলের লাভ নিয়েই তো এই বিশ্বায়ন প্রক্রিয়াটা চলবে, এটাই প্রত্যাশিত। তিনি টিপিপি থেকে বেরিয়ে গেলেন, তার ধারণা যে তিনি এটা তার জন্য বা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য লাভ হবে না। এখন কথা হলো, টিপিপি তো শুধু একটা বাণিজ্য জোট নয়, টিপিপি কিন্তু এর একটা দৃশ্যমানতাও আছে। মার্কিন যুক্তরাষ্ট্র এশিয়ার প্রতি কতটা আগ্রহী, তার একটা প্রামাণ্য অবস্থান কিন্তু আমরা এই টিপিপির মধ্য দিয়ে, যদিও টিপিপিতে সকল দেশ নেই, 12টা দেশ নিয়ে করেছেন, কিন্তু এটা একটা পিলার হিসেবে আমরা ধরতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে দীর্ঘমেয়াদে থাকবে, তারা তাদের স্বার্থকে এশিয়ার উন্নয়নের সাথে সংশ্লিষ্ট করতে চাচ্ছে, এবং তাদের উপস্থিতি এবং এই অর্থনৈতিক বিকাশের সাথে তাদের অংশগ্রহণ, এই দুটো জিনিস মিলিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা বিশ্বাস, আস্থার ভাব তৈরি হয়েছিল। এখন ডোনাল্ড ট্রাম্প যখন বলছেন যে আমি ওখানে বেরিয়ে যাব, তখন কিন্তু শুধুমাত্র যে একটা বাণিজ্য চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সরে গেল তা নয়, এই এশিয়া মহাদেশে এখন মার্কিন যুক্তরাষ্ট্র কতটা থাকবে, এটা নিয়েও কিন্তু একটা অস্বস্তি বা অনাস্থা তৈরি হচ্ছে। তো কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে জিনিসগুলো দেখছি, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের বাইরে নয়। কিন্তু এখনকার প্রেক্ষাপটে প্রশ্ন যেটা আসবে যে 30-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে আলাদা করে অন্তর্মুখী হয়ে দাঁড়িয়ে থাকতে পেরেছে। আজকে যেভাবে বিশ্বায়িত পৃথিবীতে সব দেশ সকলের সাথে সম্পৃক্ত, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু 1 নম্বর অর্থনীতি, তার সম্পৃক্ততাও কিন্তু 1 নম্বর, সবচেয়ে বেশি সম্পৃক্ত। যে সেই বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্র যদি এখন অন্তর্মুখী হতে চায়, তাহলে সেই অন্তর্মুখিতা কতটা অর্থবহ হবে তাদের জন্য, অথবা কতটা টেকসই হবে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। কাজেই প্রেসিডেন্ট ট্রাম্প অনেক কিছু চাইতে পারেন, তার দল রিপাবলিকান পার্টি যারা মনে করেন যে আমরা আমাদের লাভটাকে নিশ্চিত করা দরকার, সেটাও তারা করতে পারেন, তারা দুর্গ গড়ে তুলতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্রকে। কিন্তু কথা হলো যে সেটা করে কি আলটিমেটলি তারা যে উদ্দেশ্যে করতে চাচ্ছেন, সেই উদ্দেশ্যটা কি তারা অর্জন করতে পারবেন? ধন্যবাদ ডক্টর আমিনা মহসিন, আপনার কাছে আসবো। এখন আমেরিকায় ধরেন সকাল মাত্র হলো আর কি, তো আমরা বলতে পারি যে আজকের মধ্যেই আমরা কাল সকালে বাংলাদেশ টাইম আমরা তো জেনে যাব যে তাদের যে আপিল আদালত সেটা সব আসলে চূড়ান্তভাবে কি রায় দিল, সেটার উপর অনেক কিছু কিন্তু ডিপেন্ড করছে। অনেকেই যেটা বলছেন যে আবার যদি আদালত যদি ট্রাম্পের অর্ডারটাকে বৈধ বলে ঘোষণা করেন, তাহলে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে, অনেকে বলছেন। ইতিমধ্যেই অনেক প্রতিবাদ হয়েছে, সেটি একটি ব্যাপার আছে। আবার আরো অনেক বিষয় আছে। সীমান্তে কড়াকড়ির একটা নির্দেশ ট্রাম্প দিয়েছেন আবার। তো আপনি এই ব্যাপারে যদি আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, যেটা কোম্যান ভাই বলছিলেন, উনি খুব রাইটলি পয়েন্ট আউট করছিলেন যে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে মার্কিন যুক্তরাষ্ট্রে এরকম অতীতেও ঘটেছে। বাট আপনি যেটা প্রশ্ন করেছেন এটার সাথে এটাকে লিঙ্ক করে মানে আমার উত্তরটাতে আনছি। তো সেই মানে
তিরিশের দশকে যেটা মার্কিন যুক্তরাষ্ট্র করেছিল, বা 30 বা আমরা যদি বলি আর্লি 40s, সেই সময়টা লিগ অফ নেশনস তারা জয়েন করেনি। এবং এটা ঠিকই যে মার্কিন যুক্তরাষ্ট্র জয়েন করেনি বলে কিন্তু লিগ অফ নেশনস ব্যর্থ হয়েছিল। আমরা যদি দেখি সেই সময় ফ্রান্স এবং ব্রিটেনের অবস্থা ঠিক সে ধরনের ছিল না যে জার্মানিকে থামাবার মতো। আচ্ছা, সো যেই জায়গাটাতে এখন আমরা দেখছি যে এখনকার প্রেক্ষাপটটা কিন্তু একেবারে ভিন্ন, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতর থেকে যে ধরনের প্রোটেস্ট এসেছে, এবং ইটস লাইক অলমোস্ট লাইক আ সিভিল ওয়ার। আপনি দেখেন শুধু যে সাধারণ জনগণ প্রোটেস্ট করেছে তা না, নারীরা প্রোটেস্ট করেছে, বিদেশ থেকেও প্রোটেস্ট আসছে, এবং এটা জাস্টিস মানে ধরেন যারা জাজেস, এবং আমরা দেখেছি যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল উনি তো মানে উনাকে তো shows that you are fired, ওরকম করেই she was fired. So এই যে ধরেন মানে এখন যেটা হলো কি, জাস্টিস ডিপার্টমেন্ট কিন্তু আমেরিকার অবশ্যই মানে ডোনাল্ড ট্রাম্পের, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ নিয়েই কথা বলছে তারা, এবং তাদের কথা হলো যে প্রেসিডেন্টের অথরিটিটা তো বৈধ হবে, এবং সিকিউরিটির ব্যাপারটা সামনে নিয়ে আসার চেষ্টা করছে। এখন এখানে কিন্তু ইটস লাইক দুভাবেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প জিতে যাবেন, ইন দ্য সেন্স যে পলিটিক্যালি একটা দিক হলো কি, যদি ধরেন উনি যদি কেসটা হেরেও যান, তাও কিন্তু উনি যুক্তি করাতে পারবেন যে আমি তো চেষ্টা করেছিলাম, দেয়নি, আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে জাজেসরা দাঁড়িয়েছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সেই জন্য সেফটি বা সিকিউরিটি ইজ অ্যাট রিস্ক, এবং এমপ্লয়মেন্টের ব্যাপার যেগুলো আছে, ধরেন উনি যদি এগুলোকে ঠেকাতে না পারেন, এগুলো না ঠেকাতে পারার বিভিন্ন কারণ থাকতে পারে, কিন্তু উনি এটাকে ধরে রাখবেন একটা পলিটিক্যাল কার্ড হিসাবে। আর যদি উনি জিতে যান তাহলে তো জিতেই গেলেন। সো ইটস লাইক আ উইন উইন সিচুয়েশন ফর হিম, মানে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে। এবং ইটস মানে আমার কাছে মনে হয় কি একটা পলিটিক্যাল, যেটা আমরা মাস্টার কার্ড প্লে করি না, ওই ধরনেরই কিন্তু এখানে উনি জিনিসটা করছেন। মানে অনেকটা আমার কাছে মনে হয়েছে চনক্কর ছাত্রই উনি, যেভাবে উনি এই জিনিসটা করেছেন, যে হেরে গেলেও উনি জিতছেন, আর ইয়ে করলেও উনি জিতে যাচ্ছেন। বাট হ্যাভিং সেড দ্যাট, ইন দ্য লং টার্ম কিন্তু আমি উনাকে ঠিক এখানে সিনারিওতে আনছি না, আমি বলবো এটা রিপাবলিকানসদের জন্য একটা বিরাট ডিফিট হবে পলিটিক্যাল। কারণ যে ধরনের বৈষম্যগুলো, এটা আমি আর আপনি আগেও এটা ডিসকাস করেছিলাম, এবং বিদ্বেষগুলো ওরা মানে মানে বীজ বপন হয়ে গেল আমেরিকান সোসাইটিতে, ইট ইজ আনহার্ড অফ অ্যান্ড আনথিঙ্কেবল। এবং আপনি দেখেন, আমি আজকে গতকাল হার্ট চকে বিবিসির মেক্সিকান প্রেসিডেন্টের ইন্টারভিউ দেখছিলাম, এবং যে ধরনের ভাষাগুলো উনি ব্যবহার করছিলেন, সেটা আমরা কখনো আশা করি না যে আরেক দেশের প্রেসিডেন্টের কে নিয়ে উচ্চারিত হতে পারে। এবং সেটা মানে পুরো মানে আমেরিকাকে অনেক বছর উনি পিছিয়ে নিয়ে যাচ্ছেন। মানে ধরেন যে ভ্যালু সিস্টেমস আমরা যেটা বলতাম, উনি যেটা আমেরিকানাইজেশন বলছিলেন, ধরেন আমরা যদি গ্লোবালাইজেশনও বলি, সেখানে বিশ্বায়নতে তো আমেরিকান একটা লিডিং ভূমিকা ছিল। সো ওই জায়গাটা, তারপরে আমেরিকান প্রেসিডেন্টের যে একটা মোরাল অথরিটি, প্রত্যেকটাকেই কিন্তু উনি হি হ্যাজ পুট অ্যাট স্টেক। এবং ধরেন উনি যে এটা করতে গিয়ে কিন্তু উনি মিডিয়ার সাথে হি হ্যাজ ডিক্লেয়ার্ড মানে একরকমের যুদ্ধ। উনি সিএনএন কে বলেছেন ফেক নিউজ। এবং এই জায়গাগুলোতে ধরেন ডোনাল্ড ট্রাম্পের আমি একটা জিনিস লক্ষ্য করলাম, ওনার পার্সোনালিটির একটা বড় দিক হল উনি খুব মিডিয়া অ্যাটেনশন এবং মিডিয়াকে ধরে রাখতে চান, এবং প্রতিদিনই উনি একটা সেন্সেশন ক্রিয়েট করছেন। বাট এভাবে তো আপনি এটা কতদিন সাস্টেইন করবেন, তাই না? এবং আপনাকে তো আলটিমেটলি ইউ হ্যাভ টু সেটেল ডাউন টু রুটিন ওয়ার্ক। সো এই জায়গাগুলোতে এসে মানে আমেরিকান প্রেসিডেন্সি বলেন, আপনি রিপাবলিকানস বলেন, একটা লং টার্ম ক্ষতির দিকে চলে গেল। ধন্যবাদ। আমি মঞ্জুর ইসলাম আপনার কাছে আসবো, কিন্তু তার আগে একজন দর্শক আছে ফোনে, আমরা একটু ফোনটা নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি খসরু বলছিলাম পিরিজপুরের কাউখালী থেকে। আমার প্রশ্ন, ট্রাম্প যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন এবং যে কথাবার্তাগুলো উনি বলছেন, সেই কথাবার্তা এবং সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে
এর পুরো প্রভাব আমাদের বাংলাদেশে পড়বে কিনা। দ্বিতীয় প্রশ্ন হলো যে বাংলাদেশ সরকার, বাংলাদেশের নাগরিক এবং ওই দেশে যারা বাঙালি আছেন, ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কি ভূমিকা থাকতে পারে বলে আপনারা মনে করেন? ধন্যবাদ। মঞ্জুর ইসলাম, আপনি দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন, তো আপনি উত্তরটা দেন এবং অন্য প্রসঙ্গেও যদি আপনার নিশ্চয়ই। ধন্যবাদ আপনাকে এবং দর্শককেও ধন্যবাদ। এই ব্যাপারে বাংলাদেশের কোনো প্রভাব পড়বে কিনা এইটা আসলে এই মুহূর্তে আমাদের অবজার্ভ করা ছাড়া কিছু করবার নাই, আমি অন্তত নাগরিক হিসাবে, সাংবাদিক হিসাবে যতটুকু বুঝি। তবে যেই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, যদিও আমাদের ইতিমধ্যে কেউ কেউ বিশ্লেষণে বলছেন যে টিপিপির ফলে বাংলাদেশের কিছু সুবিধা হবার সুযোগ আছে, কিন্তু যখন সারা ঘরে আগুন লাগে তখন আপনার একটা ক্যাবিনেট বেঁচে থাকলো কি থাকলো না এইটা খুব বড় আশার বিষয় না। ফলে এই জায়গাটা আমাদের সামগ্রিকভাবে দেখা দরকার। আর একেবারে প্রবাসীদের কথা যেটা বলা হয়েছে, আপনি জানেন যে ইমিগ্রেশন লর যেই রিফর্মের কথা চিন্তা করা হচ্ছে, যেই ব্যান্ডের কথা চিন্তা করা হচ্ছে, এই ব্যান্ড কিন্তু কেবল 7টি মুসলিম দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এখানে আরো কিছু মুসলিম দেশের চিন্তা ভাবনা হচ্ছে এবং সেখানটা আমাদের আশঙ্কা বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হলে আমরা অবাক হব না। এবং ইতিমধ্যে আমাদের যারা প্রবাসী বাংলাদেশি যারা ওখানে আছেন, এমনকি আমেরিকান বাংলাদেশি, তারাও একটা শঙ্কার মধ্য দিয়ে দিনাতিপাত করছেন। এবার আমি সরাসরি যদি আগের প্রশ্নের বিশ্লেষণে আসি, আপা যেভাবে বললেন যে আজকের যে রায়টি হবে তাতে যদি রায়টি যেভাবেই হোক উনি জিতবেন, হারলেও জিতবেন, জিতলেও জিতবেন। আমি আবার ভিন্নভাবে দেখতে চাই। আমি মনে করি এই রায়তে উনি যদি জেতেন তবুও হারবেন, উনি যদি হারেন তবুও হারবেন। বিষয়টা এরকম, উনি যদি জিতে যান হারবেন কিভাবে? আপনি জানেন যে দীর্ঘদিন হুমায়ুন কবির সাহেব সেখানে একেবারে সর্বোচ্চ পর্যায়ে ছিল কোনো বাঙালি কর্মকর্তার, একেবারে সরাসরি হোয়াইট হাউসের সাথে তার প্রতিদিনের যোগাযোগ হতো। মার্কিন যুক্তরাষ্ট্র 200 বছরের ইতিহাসের মধ্য দিয়ে যে প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছিল তার মধ্যে বিচার বিভাগ একটা, তার মধ্যে হোয়াইট হাউস প্রেসিডেন্সি একটা, তার মধ্যে তাদের আইনসভা একটা, তার মধ্যে তাদের রাজনৈতিক ইনস্টিটিউটগুলো একটা এবং গণমাধ্যম আরেকটা। এই প্রত্যেকটা ইনস্টিটিউটকে তার এই মাত্র গত কদিনের, আজকে পর্যন্ত 1 মাস পূর্ণ হয়নি, নাড়া দিয়ে ফেলেছেন এবং প্রত্যেকটা ঐতিহ্যকে তিনি চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন। বিচার বিভাগ নিয়ে একজন বিচারপতিকে নিয়ে উনি যেই সো-কল মন্তব্য করেছেন, আজকে কিন্তু এই রায় যদি তার পক্ষেও যায়, মার্কিন নাগরিকরা এবং আমরা যারা বাইরে থাকি তারা অনুমান করব হয়তো বিচারপতিরা কোনো না কোনোভাবে প্রভাবিত হয়েছেন তার সেই মন্তব্যের কারণে, ভবিষ্যতে না জানি আবার কি বলে ফেলেন একভাবে। আর যদি তিনি হেরে যান তাহলে তো এটা বলাই বাহুল্য যে তার মানে তার এই সিদ্ধান্ত প্রেসিডেন্টের এই প্রথম হয়তো একটা অনন্য দৃষ্টান্ত হবে যে তার একটি এক্সিকিউটিভ অর্ডারকে মার্কিন যুক্তরাষ্ট্র আদালত শেষ পর্যন্ত নাকচ করে দিলেন। ফলে দুইভাবেই হারবেন। আমি আরো যদি একেবারে পর্যবেক্ষণের দৃষ্টিতে বলি, এর তিনটা, এই মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্পের এই কদিনের শাসনামলে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক 3 দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে। ছোট করে যদি বলি, সামাজিকভাবে এই যে নারীদের মানে মানুষের, সকল মানুষের সমান অধিকার মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের সংস্কৃতির মধ্য দিয়ে নিশ্চিত করেছিল, তার যেই বক্তব্য এর মধ্য দিয়ে যে সকল মানুষের সমান অধিকার না, এই যে একটা নতুন করে এক ধরনের বিষ বাষ্প ছড়িয়ে দেওয়া হয়েছে, আজকে আপা যেটি বলল, অনেকটা গৃহযুদ্ধের মতো মারণমুখ পরিস্থিতির মধ্যে সামাজিকভাবে এই সংকটটি তৈরি হচ্ছে এবং আরো নানান রকম বিষয়, মিডিয়ার সাথে সংঘর্ষ, রাজনৈতিক দলের কোনো সিদ্ধান্ত ছাড়া নিজেই সকল কিছু করে দিচ্ছেন, ফলে সামাজিক একটি সংকট। অর্থনৈতিকভাবে তিনি মনে করছেন যে যদি যারা ইমিগ্রেন্ট তাদেরকে বের করে দিলে বা মুসলিম ইমিগ্রেন্টদের বের করে দিলে তাদের চাকরির কর্মসংস্থান হবে। হুমায়ুন ভাই হয়তো আমার সাথে দ্বিমত করবেন কিনা, উনি পরে ব্যাখ্যা দেবেন। আমি তো মনে করি, আমরা সকলেই জানি মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে তিলে তিলে ইমিগ্রেন্টদের দ্বারা গড়ে তোলা একটি দেশ। আজকে যদি সকল ইমিগ্রেন্টকে বের করে দেওয়া হয়, তাদের মানে সকল কলকারখানা, অফিস আদালত চালিয়ে রাখাই কষ্টকর হয়ে যাবে। কারণ যেই পয়সা, যেই ন্যূনতম মজুরির চেয়েও কম টাকা দিয়ে এই ইমিগ্রেন্টকে কাজে লাগানো হয়, তাদের শ্রমিক হিসেবে ইউজ করা হয় তাদের উন্নয়ন কাজে, অবকাঠামোতে, শিল্প কারখানায়, এইটা মার্কিন যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ আমেরিকানদের দ্বারা সম্ভব না, এটা একেবারে বলাই বাহুল্য। ফলে সে জায়গায় তাদের ইন্ডাস্ট্রিগুলো চলবে না, তাদের অফিসগুলো চলবে না, তাদের স্কুল কলেজের শিক্ষকরা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ইমিগ্রেন্টদের আশা। ফলে সেখানে অর্থনৈতিকভাবেও লাভবান হবে না, রাজনৈতিকভাবে তো একটি রাজনৈতিক অনাচার তৈরি করেছেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্র রিপাবলিকান ডেমোক্রেটদের মধ্য দিয়ে একটি প্রসেসের মধ্য দিয়ে প্রেসিডেন্সিকে যেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল গত 200 বছরে এটিকে একেবারে ধূলিসাৎ করে সর্বনিম্ন মর্যাদার পর্যায়ে নিয়ে আসছেন। আমি অন্তত গত 30 বছরে দেখি নেই, হুমায়ুন ভাইও বলতে পারবেন, মার্কিন যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউসে বসে ওভাল অফিসে যেভাবে মনে হয় যেন পরিষদদের নিয়ে উনি কর্মী সভা করছেন। আল্লাহর 30 দিন প্রতিদিন সকালবেলা তিনি এক্সিকিউটিভ অর্ডার একটা সই করছেন মিডিয়াকে সামনে রেখে, এবং সেই মিডিয়াকে তিনি গালমন্দ করছেন। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এটা। মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে আসি, যুক্তরাষ্ট্র কিন্তু ইতিমধ্যে গত বেশ কয়েক দশকে তারা নিজেদেরকে পৃথিবীর একটি নেতৃত্বের আসনে নিয়ে গিয়েছিলেন। আমেরিকা ফার্স্ট বলে নেতা যখন হয়, নেতা তখন নিজের স্বার্থ যখন দেখেন তিনি নেতৃত্ব দিতে পারেন না। এটা আমাদের দেশের যেমন সাধারণ কথা, পৃথিবীব্যাপী এটি সাধারণ কথা। নেতার কাজ হচ্ছে সকল সদস্যের আগে স্বার্থ দেখে তারপরে নিজের স্বার্থ দেখা। যেই ব্যক্তি প্রথমেই বলা শুরু করেছেন যে আমেরিকা ফার্স্ট, তার মানে উনি ধরেই নিচ্ছেন যে পৃথিবীর অন্য সকল দেশের স্বার্থ হচ্ছে তার কাছে অবজ্ঞার মতো, এবং ইতিমধ্যে টিপিপি সহ কথায় বার্তায় চলনে বলনে তিনি প্রমাণ করে দিয়েছেন অন্য কোনো দেশকে তিনি সম্মান করেন না আমেরিকা ছাড়া। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র তিলে তিলে যে নেতৃত্বের জায়গা নিয়ে গিয়েছিল সেটাকে তিনি নিজেই নেতৃত্ব থেকে নিচে নামানোর একটি প্রচেষ্টা শুরু করে দিয়েছেন। আরেকটা হচ্ছে রাজনৈতিক ক্ষেত্রে আমরা যেই এক ধরনের স্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলাম, আমরা যদি সোভিয়েত ইউনিয়নের পতনের পরে দেখি আমরা একমুখী জগতের মধ্যে যাচ্ছিলাম, সেখানেও কিন্তু একটি গ্লোবাল ভিলেজের মধ্য দিয়ে সকলে সকলকে সহযোগিতা করে, যদিও আমরা জানি শক্তিধর দেশ কোনগুলো, কিন্তু ওই অর্থে একক শোষণের পথেই কেউ যাচ্ছিল না। আমরা ইউএনকে কিছুটা শক্তিশালী হতে দেখেছি। সেই জায়গায় আমি মনে করি আমি যদি কিছুদিন আগেই আমরা সকলেই জানি হিটলারের সময়টার কথা, আমরা যদি 1938, 39, 40, 41-এর সময়টা দেখি, হিটলার যখন ক্ষমতা আসেন তিনি যা যা করছিলেন ইহুদিদের নিয়ে, আমার কাছে কেন জানি মনে হয় অলমোস্ট সেম স্টেপগুলো এই ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের ব্যাপারে নিচ্ছেন। এবং ক্রমান্বয়ে আমরা কিন্তু ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে যে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামাকি বাঁচতে শুরু করেছে। তার মানে হচ্ছে সামগ্রিকভাবে বিশ্ব পরিপ্রেক্ষিতেও সামাজিক ক্ষেত্রে একটি সংকট তৈরি হয়েছে। মিডিয়াতে তিনি যেখানে যুদ্ধ ঘোষণা করেছেন, আজকে দেখি ইউরোপেও কিন্তু অনেক গণমাধ্যমের কর্মীদেরকে হেনস্থা হতে, তার দামামা কিন্তু আমাদের এই সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোতেও আমরা দেখব। ফলে এইটা মোটেই 3টি স্টেটের পরে আমরা 4th স্টেট যে মিডিয়াকে বলি, এটার জন্য ভালো জিনিসটা। সামাজিকভাবে বিশ্বব্যাপীও দেখা যাচ্ছে উগ্র মৌলবাদীরা আবার এগিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে এই ধরন দেখে। আমরা জানি যে ইউরোপে একটি উগ্রবাদী যারা তাদের এক ধরনের সমাবেশ হয়েছে, এটাও পৃথিবীর জন্য কল্যাণকর না। সামাজিকভাবে যে নারী পুরুষের মধ্যে অশ্রদ্ধার বিষয়টা, এটাও কল্যাণকর না। অর্থনৈতিকভাবে আমরা যেখানে ব্রেক্সিটের পরে একটা শঙ্কার মধ্যে বসবাস করছি, মার্কিন যুক্তরাষ্ট্রের এই নীতি আমি মনে করি সারা বিশ্ব অর্থনীতিকে একটা শঙ্কার মধ্যে ফেলে দেবে। শেষ কথা হচ্ছে রাশিয়াকে নিয়ে যেভাবে তিনি সামনে এগিয়ে যাচ্ছেন, সেখানে চীনের মতো একটা মহাশক্তি এবং কোরিয়া, উত্তর এবং দক্ষিণ কোরিয়ার যে ভারসাম্য, এটা বজায় রাখার ক্ষেত্রে কতটা ইতিবাচক হবে, এবং আমরা সকলেই মোটামুটি এখন আশঙ্কায় যে নেতিবাচক দিকে যাবার জন্য সকল আয়োজন সম্পন্ন করছেন ডোনাল্ড ট্রাম্প। ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন দর্শক আছেন টেলিফোনে, আমরা ফোনটা নেই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। জি, আমার নাম আব্দুল কুদ্দুস তালুকদার, আমি নিমগাছি সিরাজগঞ্জ থেকে বলছি। আমি একজন সাংবাদিক। আমি মঞ্জুরুল ইসলাম ভাইকে কাছে জানতে চাই, আপনি কি মনে করেন বর্তমানে ট্রাম্প সাহেব উনি নব্য হিটলার? এইটা আমি সত্যি কথা বলতে যে আমি হিটলারের জীবনী যদি আমরা যারা জানি, তিনি যেই পদক্ষেপগুলো নিয়েছিলেন ক্ষমতায় আসার পরে অলমোস্ট সিমিলার পদক্ষেপ নিয়েছেন। এবং এর সাথে দর্শকের এবং সকলের অবগতির জন্য মনে করিয়ে দিতে চাই, এই ডোনাল্ড ট্রাম্পের দাদা তিনি কিন্তু জার্মানি থেকে এসেছিলেন। এই 1800 শতকের শেষ অংশে তিনি জার্মানি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়ে এসেছিলেন। এবং অনেকে এই ধরনের, এখন তো এই যে ডিএনএ টেস্টের কথা বলা হচ্ছে, জিনে কার কি আছে এগুলো বলা হচ্ছে, তার মানে কোনো কারণে জার্মানের সেই রক্তের প্রভাব তাকে প্রভাবিত করছে কিনা। কিন্তু শেষ কথা মোর্শেদ ভাই, 1 সেকেন্ড যদি সময় দেন, আজকে এটা লজ্জার ব্যাপার এরকম মার্কিন যুক্তরাষ্ট্রে এই বিষয়টি আলোচনা আসছে যে প্রার্থী হবার আগে তার মানসিক পরীক্ষাটি করা দরকার। এইটা আমার ধারণা ডোনাল্ড ট্রাম্পের একের পর এক কর্তব্য, মন্তব্য এবং বক্তব্যের কারণেই এই ধরনের প্রশ্নগুলো আসছে, যেটা যুক্তরাজ্যের জন্য লজ্জার ব্যাপার। জি, ধন্যবাদ। হুমায়ুন কবির, আপনার কাছে আসবো আবার। আরেকটি বিষয় আমরা দেখেছি। জি বলেন। আমি জাস্ট একটু কোয়ালিফাই করতে চাচ্ছিলাম। আমি যখন বলেছিলাম যে উনি জয়ী হবেন, আমি বলেছিলাম সাময়িক,
মানে ইন আ নেগেটিভ সেন্স, আমি কিন্তু এটাকে পজিটিভলি বলি, আচ্ছা আচ্ছা, ক্ল্যারিফাই করতে ঠিক আছে। চাচ্ছিলাম। আরেকজন দর্শক আছে আমাদের সাথে ফোনে, আমরা ফোনটা একটু নেই। প্রিয় দর্শক, আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ রবিউল বলছি, ঢাকা মিরপুর থেকে। বলুন। আমার প্রশ্ন ছিল, ট্রাম্প এখন যে কাজগুলো করছে, হ্যাঁ, তিনি তো সেগুলো নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন। হ্যাঁ। তাহলে এখন কাজ করার পথে তিনি জনরোষের মুখে পড়ছেন কেন? আচ্ছা, হুমায়ুন কবির, আপনি যদি বলেন। ধন্যবাদ আপনাকে, আমাদের দর্শক বন্ধুকে ধন্যবাদ জানাচ্ছি। জনরোষে পড়ছেন এই কারণে যে তার পক্ষে যারা ছিলেন তার প্রায় সমান সংখ্যক, এবং আমরা যদি ভোটের ট্যালিটা দেখি তাহলে কিন্তু 2 মিলিয়ন বেশি ভোট হিলারি ক্লিন্টন পেয়েছিলেন। কাজেই জনসংখ্যার বিবেচনায় কিন্তু বেশিরভাগ লোক ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে ছিলেন। কাজে সেই বিবেচনা আপনি যদি সেইভাবে দেখেন তাহলে তিনি যে নীতিগুলো নিচ্ছেন তার বিরুদ্ধ দিকে বা তার বিপক্ষে কিন্তু তার সমর্থকদের চাইতে বেশি লোক তার বিপক্ষে আছেন। কাজে সেই জন্য আমরা দেখছি। আর দ্বিতীয় যে বিষয় সেটা হলো যে তিনি এমন কিছু কাজ করছেন যে কাজগুলো বেশিরভাগ মার্কিন জনগণ সমর্থন করেন না। কেউ হয়তো ভোকাল, মানে বাইরে এসে প্রকাশ করছেন, বা অনেকে প্রকাশ করছেন না। এবং আমি যেটুকু আমার 2-4 জন বন্ধু বান্ধব যারা আছে, যারা হয়তো রিপাবলিকান পার্টি সমর্থন করে, ভোটও ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছে, কিন্তু তারাও কিন্তু অনেক কাজ এখন পছন্দ করছে না। তাদেরও ধারণা যে এগুলো না করলেই ভালো হতো, এবং তাদের অনেকেই মনে করছেন যে তার যে অ্যাডভাইজার, এখন স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার স্টিভ ব্যানন, অনেকের ধারণা যে স্টিভ ব্যানন এখন পেছন দিক থেকে এই রেডিক্যাল আইডিয়াসগুলোকে পুশ করছেন, এবং তিনি ডোনাল্ড ট্রাম্পকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চান যেখানে এক ধরনের একটা সংঘাতের মাধ্যমে নির্ধারিত হবে কোন পক্ষ জয়ী হবে। আমার ধারণা মার্কিন যুক্তরাষ্ট্র, আমি যেটুকু মঞ্জুর তো ওখানে ছিল, আমিও দেখেছি, আমরা সবাই জানি, তারা একটা সংঘাত বা একটা বড় ধরনের কি বলা যায় যুদ্ধ অবস্থার মধ্যে যেতে কিন্তু মার্কিনীরা আগ্রহ না, কারণ তার কনসিকুয়েন্সটা অনেক খারাপ হবে, সেটা যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন লোকেরাই বুঝতে পারেন। আর আমি আপনাকে একটু আগে নিয়ে যেতে চাই। খসরু সাহেব, আমাদের আরেক বন্ধু যে প্রশ্নটা করেছিলেন, বাংলাদেশ তো বটেই, এটা সারা বিশ্বের জন্যই এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনেকগুলো নীতি কিন্তু বিশ্বকে স্পর্শ করবে। যেমন ধরুন, গতকালই সিনেটে 2 জন সিনেটর একটা আইন প্রস্তাব করেছেন, যেখানে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে যে বাংলাদেশিরা আছে বা বিভিন্ন দেশের মানুষরা যারা আছে, তারা তাদের এক্সটেন্ডেড ফ্যামিলিজদেরকে নিয়ে যেতে পারে, মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বোনদেরকে নিয়ে যেতে পারে। তারা এখন বলছেন যে এই আইনটাতে তারা প্রস্তাব করছেন, হবে কিনা জানি না, যে যারা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক তারা শুধু তাদের সন্তান সন্ততিকেই, স্ত্রী এবং সন্তান সন্ততিকে আনতে পারবেন। এখন যারা মার্কিন যুক্তরাষ্ট্রে খুব বেশি দিন হয়নি গেছেন, যেমন বাংলাদেশিরা ধরেন, অনেক পাকিস্তানিরা, কিছু ভারতীয় আছে, বা আমরা যারা, বা আপনি ল্যাটিন আমেরিকার কিছু দেশ আছে, যারা প্রথম জেনারেশন বা সেকেন্ড জেনারেশন এখন আছেন, তারা কিন্তু এই আইনটা যদি হয় কোনো কারণে, তাহলে কিন্তু দেখবেন যে আপনি আমাদের মতো দেশের অনেকে যারা তাদের আত্মীয় স্বজনকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, সেই পরিকল্পনা তাদের বাদ দিতে হবে, কারণ সেটা আইনে কভার করবে না। তো এটা আমরা অনেকেই এতে করে এই ধরনের আইনের নেতিবাচক প্রভাবের মধ্যে পড়ব। তাছাড়া ধরেন আপনি আমাদের আরো যেগুলো H-1B ভিসা, যেটা স্কিল ভিসা, যারা ধরেন ইঞ্জিনিয়ার্স, ডক্টরস বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আইসিটিতে যাদের বিশেষ দক্ষতা আছে, তারা যে ভিসা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করেন, এটাকে বলা H-1B ভিসা। ইতিমধ্যেই কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন তারা যে H-1B ভিসা তারা এখন কমিয়ে দেবেন, এবং H-1B ভিসার আওতাতেও ফ্যামিলি নেওয়ার একটা, এই প্রেসিডেন্ট ওবামা এটা করেছিলেন যে ফ্যামিলি নিয়ে যেতে পারতো। এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন হয়তো তারা আবার ওই ফ্যামিলি নেওয়াটাকে ওখানে রদ করে দিতে পারে। তাই যদি হয় তাহলে কিন্তু আমাদের দেশে অনেক লোক যারা আছেন তারা ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা তৈরি হবে। এমনি ভিজিটার ভিসাও তো ভিজিটার ভিসাও রেস্ট্রিক্টেড হচ্ছে। তাছাড়া আপনি বাংলাদেশি এখনো ধরেন প্রায় মিলিয়ন বাংলাদেশি, প্রায় 10 লক্ষ বাংলাদেশি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন। তার মধ্যে আমার ধারণা বেশ কিছু একটা অংশ এখনো প্রক্রিয়াধীন হননি, তারা অপেক্ষা করছেন যে এরকম সুযোগ যদি আসে তাহলে আমরা কি বলা যায় রেগুলারাইজড হয়ে যাব। এই জনগোষ্ঠীটার জন্য কিন্তু আমার ধারণা
সেটা যত কম সংখ্যক হোক, এটা কিন্তু একটা বিপদ আশঙ্কা। এখন এই মুহূর্তের প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের আমলে আমার কাছে তাদের জন্য কোনোই সুযোগ আসবে বলে মনে হয় না। তো কাজেই সেই ক্ষেত্রে এদের বাংলাদেশি পরিবারগুলো যারা আছে তারা সবাই ক্ষতিগ্রস্ত। একটা সুসংবাদ শোনা গিয়েছিল যে এই ট্রাম্পের এই আইনের কারণে বঙ্গবন্ধুর খুনি যিনি পালিয়ে আছেন যুক্তরাষ্ট্রে, তাকে হয়তো ফেরত পাওয়া যাবে। আর সেটা তো হতে পারে, সেটা হতে পারে, কিন্তু সেটা তো একটা বিশেষ বিষয়। বাট অন্য আরো যারা ধরেন হাজার হাজার মানুষ যারা অনেক ক্ষতি তারা বদলে একটা বড় ক্ষতির মধ্যে এইটা পড়ে যেতে তো পারে। আমাদের জন্য খুব একটা ইয়ে হবে না হয়তো। আমেনা মহসিন, আপনি কি কিছু আর যোগ করতে চান এই আলোচনার প্রেক্ষিতে? জি, যেটা মানে হুমায়ুন ভাই বলছিলেন, মানে দেখেন উনি তো একদম মানে কংক্রিট ইয়ে মানে চিত্রটা ধরছিলেন, কিন্তু তার চাইতে বড় একটা ব্যাপার দাঁড়ায় কি, ধরেন যারা ওখানে বাস করে, শুধু বাংলাদেশি না, ইন জেনারেল যারা মুসলমানরা ওখানে বাস করছে, আমি যেটা লক্ষ্য করছি বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, সবার মধ্যে কিন্তু একটা ভয়, একটা ভীতি। এই ধরনের একটা সিচুয়েশন, মানে আমেরিকাকে বলা হতো ল্যান্ড অফ ফ্রিডম, তাই না? এবং সেখানে যেটা হয় কি, মানে আপনি লক্ষ্য করবেন যে তখন কিন্তু একটা বেশ আগে একটা মেয়ে আমেরিকান ফ্ল্যাগ নিয়ে একটা মানে হিজাবের মতো একটা ছবি তুলেছিল। সেটা কিন্তু এই প্রোটেস্টের মধ্যে একটা সিম্বল বা যেটা আমরা বলি না সিম্বলিক একটা ভ্যালু তার অ্যাড হয়েছিল। হ্যাঁ, সেই মেয়েটার না। সো একটা যে সাধারণ ভীতি কিন্তু মানুষের মধ্যে কাজ করে। আমি একটা উদাহরণ দিচ্ছি, যেরকম আমাকে আমার একটা ফ্রেন্ডই ওখান থেকে বলছিল যে আগে ওরা কখনো হিজাব পরতে ভয় পেত না, এখন অনেকে হিজাব পরে উপরে একটা হ্যাটের মতো পরে নেয়। দেখুন আপনি মানুষের এই যে মানে ফ্রিডমস গুলো কিভাবে কার্টেলড হয়। এবং আমার একটা ছাত্র, সে ওখানে পিএইচডি করছে, সে বলছিল যে সে একটা রেস্টুরেন্টে খেতে গেছে, কিছু লোক ওকে দেখে অনেক কমেন্টস করছে, তো রেস্টুরেন্টে যে ম্যানেজার বলছে যে আমার মনে হয় তুমি চলে যাও, ইটস নট সেফ ফর ইউ। সো এই যে সিচুয়েশনগুলো, মানে এই যে আমাদের ছাত্রছাত্রীরা পড়তে যাচ্ছে, এবং সে আমাকে বলছে যে ম্যাডাম এখন আমার কাছে খুব ইনসিকিউর মনে হয় নিজেকে, যে এবং তার মানে এবং আমাদের অন্যান্য স্টুডেন্টরাও এবং আমার বিভাগের অন্যান্য কলিগরাও যারা চিন্তা করছিল যে মার্কিন যুক্তরাষ্ট্রেই পিএইচডি করবে, এখন তারা অন্যান্য দেশের চিন্তা করছে। সো ওভারঅল যেটা মানে মঞ্জু বলছিল যে একটা স্লাইড, কিন্তু আমেরিকা ফার্স্ট যে বলতে গেল, মানে সে বারবার বলছে না আই উইল মেক আমেরিকা ফার্স্ট, তো কিন্তু তা না, মানে হি ইজ টেকিং আমেরিকা ব্যাক, অনেক পেছনেই নিয়ে যাচ্ছে। এবং অনেক বিশ্ববিদ্যালয়ের মানে যেরকম ইংল্যান্ডের অনেকে বলছে যে ওরা ইংল্যান্ডে ওরা বলেছে যে ওরা, আর আমেরিকায় যে টিচাররা বলছে আমরা যে পড়াবো না ওখানে, এই যে বিভিন্ন ধরনের বয়কট। এবং আমি এটাও দেখছিলাম, আমি জানি না এটা কতটুকু ঠিক, মানে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে ডোনাল্ড ট্রাম্প ইংল্যান্ডে গেলে তাকে পার্লামেন্টে ভাষণ দিতে দেওয়া হবে না। এই যে দেখুন এগুলা তো, আমি যেটা বললাম না যে মেক্সিকান প্রেসিডেন্ট যে ধরনের কথা বলছেন, ওরাকে বলতে দেওয়া হবে না, এগুলো কিন্তু পুরো পৃথিবীটাকে না একটা মানে আনস্টেবল সিচুয়েশনের দিকে কিন্তু ঠেলে দিচ্ছে, একটা অনিশ্চয়তার মধ্যে আমরা এসে যাচ্ছি। এবং কিছু মানদণ্ডের উপরেই কিন্তু কূটনীতি বা ডিপ্লোম্যাসি সবসময় চলে আসতো, সেই প্রত্যেকটাই কিন্তু আমরা দেখছি উনি ভায়োলেট করছেন। মঞ্জুর ইসলাম, আমাদের হাতে সময় খুবই কম, আপনি যদি কিছু বলতে চান, বিশেষ করে যেটা হুমায়ুন কবির বলছিলেন যে আত্মীয় স্বজনকে নিয়ে যাওয়া ডিফিকাল্ট হয়ে যাবে এখন। হ্যাঁ, এটা তো বটেই। আমাদের এখান থেকে মূলত 3 ভাবে লোকজন যেত। একটা হচ্ছে যারা অনেক দিন ধরে আছে নাগরিক, তাদের আত্মীয় স্বজন, দ্বিতীয় হচ্ছে নতুন করে বিজনেস অপরচুনিটি খুঁজতে, আর তৃতীয় হচ্ছে ছাত্র। 3টার ক্ষেত্রে যদি বিধিনিষেধ চলে আসে, যে আইনগুলো আমরা এখন পর্যন্ত শুনছি, তার মানে এখন যারা আছে তারাই কেবল থাকতে পারবে। তারপরের কথা হচ্ছে ওরা কি শান্তিতে স্বস্তিতে থাকতে পারছে, যেটা আপা বলল, উত্তর হচ্ছে না। তার মানে কেবল বাংলাদেশি আমেরিকান মুসলমানরা, মধ্যপ্রাচ্যের মুসলমান না। আমি যতটুকু জানি, আমি খোঁজ রাখি সাংবাদিক হিসেবে, উনি দায়িত্ব নেবার পরে যারা কৃষ্ণাঙ্গ সেই ছেলেদেরকে পর্যন্ত স্কুলে টিচ করা হয়। তার মানে হচ্ছে ওখানে শ্বেতাঙ্গ, একেবারে শ্বেতাঙ্গ টোটাল সংখ্যা যদি বলেন, সেই সংখ্যা কিন্তু মেজরিটি না। ফলে তারা ছাড়া বাকি সকলেই সেখানে যদি অপাঙ্ক্তেয় হয়, তার মানে
ডোনাল্ড ট্রাম্প নিজেকে দেশের ভেতরে একা করে ফেলছেন, দেশের বাইরে একা করে ফেলছেন, এবং যেটা ইরানের একজন নেতা বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প যেটা করছেন এটাই হচ্ছে প্রকৃত আমেরিকা। যারা আমেরিকাকে পছন্দ করে না তারা তো এইভাবেই চিত্রায়িত করছেন। কিন্তু আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলি, হুমায়ুন ভাই কর্মক্ষেত্র হিসেবে দেখে এসছে, মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু এইটা না। মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ, মুক্তিযুদ্ধের সময় আপনার মনে আছে মার্কিন সরকার কিন্তু আমাদের সমর্থন দেয় নাই, মার্কিন জনগণ সমর্থন দিয়েছিল। মার্কিন জনগণ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সমান অধিকারে বিশ্বাস করে। মার্কিন জনগণ যুদ্ধ চায় না, মার্কিন জনগণ শান্তি চায়। ফলে এই জায়গাটা হচ্ছে সংকটটা। তার মানে মার্কিন সর্বোচ্চ প্রশাসনে যিনি, তিনি মার্কিন জনগণের বাইরে দেশকে নিয়ে উল্টো পথে চলছেন, পৃথিবীর আকাঙ্ক্ষার বাইরে চলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে অসম্মানিত করছেন। এইটা আমাদের জন্য সংকট। ধন্যবাদ। আমরা আশা করব মার্কিন জনগণ আবার তাদের নিজের দেশটাকে নিজের চরিত্রে ফিরিয়ে আনবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।